আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় নির্বাচন ও সংস্কার কেন মুখোমুখি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল নূর তুষার এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমাদের আজকের বিষয় নির্বাচন ও সংস্কার কেন মুখোমুখি। আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হচ্ছে বিভিন্ন সংস্কার বিষয় নিয়ে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও সংবিধানের আলোচনা হচ্ছে। আমি আলোচনায় যাবার আগে একটি বক্তব্য পড়ে শোনাতে চাই। ভোটে দাঁড়িয়ে যা সংস্কার করতে চাও করো, ভোট জিতবা আর সংস্কার করবা। তোমরা ৫০ বছর ধরে সংস্কার করো, কারণ তোমাদের সংস্কারিত মানুষ চাইছে। আর পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি। এটি তুষার ভাইয়ের একটি বক্তব্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে আপনি বক্তব্যটি দিয়েছেন। আপনি বলবেন কেন আপনি এই ধরনের বক্তব্য দিয়েছেন একটু আমাদেরকে? সংস্কারের চাহিদা কি কোনোদিন ফুরিয়ে যাবে? আমরা ৭০ সালে যেখানে ছিলাম, ৮০ সালে সেখানে ছিলাম, ৯০ সালে সেখানে ছিলাম। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কি সংস্কার ছিল না? একটা দেশের প্রধান বিচারপতি প্রেসিডেন্ট হবেন, হয়ে আবার প্রধান বিচারপতি পদে ফেরত যাবেন, সেটা সংস্কার ছিল না? আমরা আমাদের কর পদ্ধতি সংস্কার করি নাই, আমরা আমাদের নির্বাচন পদ্ধতি সংস্কার করি নাই। নির্বাচন কমিশন যে নির্বাচনী আইনে এখন নির্বাচন করে, এই আইনটা কি ৭২ সালে ছিল, ৭৫ সালে ছিল? তার মানে সংস্কার চলতে থাকে এবং মানুষের চাহিদা পরিবর্তিত হতে থাকে। সাইবার নিরাপত্তা নিয়ে যে আজকে এত চিন্তা ভাবনা, সাইবার নিরাপত্তার চাহিদা কি ৮০ সালে ছিল, ৯০ সালে ছিল? তাহলে ভবিষ্যতে সংস্কার দরকার হবে না? সংস্কার কি এটা যেটা হবে এটাই ফাইনাল, এটাই শেষ? অমিতাভ বচ্চনের মতো ফুললি ফাইনাল উনি বলে, দেখবেন কোশ্চেন করে এই কোন বনিকা ক্রোড়পতিতে। তো এটা কি ফুললি ফাইনাল, লকড? না, যদি তাই না হয়ে থাকে তাহলে সংস্কার চলবে এবং সেই চলমান সংস্কার প্রক্রিয়ায় কেউ কি এটা বলতে পারে যে সংস্কার যতদিন শেষ হবে না? সংস্কার তো কোনোদিন শেষ হবে না। সংস্কার তো শেষ হওয়ার জিনিস না। যে সংস্কার আজকে হবে, এই সংস্কারকে আবার সংস্কার করার দাবি ২ বছরের মাথায়, ৩ বছরের মাথায় উঠবে, কারণ পৃথিবী বদল হচ্ছে, পৃথিবী সবসময় বদলায়। এবং আমি এই কথাটা এই জন্য বলেছি যে নির্বাচন আর সংস্কারের মধ্যে কোনো সম্পর্ক নাই, বরং নির্বাচন নিজে সংস্কারের একটা অংশ। গণতন্ত্র নাই বলেই তো আজকে সরকার, আজকে এই সমাজ, আজকে এই রাজনীতি এই জায়গা থেকে দাঁড়িয়েছে। যদি ঠিক মতো নির্বাচন হতো, যদি জনপ্রতিনিধিরা সংসদে আসতেন, তাহলে তো সেই সংসদে এসে কেউ কাউকে জিন্দাপীর ঘোষণা দিতেন না, সেই সংসদে এসে কেউ গান শোনাতেন না, সেই সংসদে এসে কেউ বলতেন না পদ্মা সেতুর পিলার তার সঙ্গে কথা বলেছে। আমরা এরকম কথাবার্তা দেখেছি সংসদে। যদি সত্যিকারের গণতান্ত্রিক সংসদ হতো, তাহলে কি এই ধরনের কথাবার্তা আমাদেরকে এই শুনতে হতো? সংসদে হতো না। কিন্তু এইগুলো হয়েছে বলে আজকে পরিস্থিতি এই ধরনের একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে লোকজন বলছে নির্বাচন হলে ভালো লোক আসে না। নির্বাচন তো হয়ই নাই। নির্বাচন হয়েছে কয়টা? নির্বাচন হয় নাই বলে ভালো লোক আসে নাই। নির্বাচন হলে পার্টিগুলা বাধ্য হবে জনপ্রিয় নেতাদেরকে, যাদের জনসমর্থন আছে, তাদেরকে এমপি করতে। আর নির্বাচন হয় না বলে, গণতন্ত্র নাই বলে দেখা যায় যে যার যার পছন্দ পেটোয়া লোকদেরকে, যারা এই যে জিন্দাপীর ডাকে, তাদেরকে নমিনেশন দেওয়া হয়। যার গান ভালো লাগে তাকে নমিনেশন দিয়ে দেয়, যার অভিনয় ভালো লাগে তাকে নমিনেশন দিয়ে দেয়। এই অবস্থায় গিয়েছে কেন? এই অবস্থায় গিয়েছে কারণ নির্বাচন হয় নাই। নির্বাচন যদি ঠিক মতো হয় এবং হতে থাকে, তাহলে এর মধ্যে দিয়েই আমাদের রাজনৈতিক ব্যবস্থা সংস্কার পেয়ে যাবে। কারণ মানুষ একবার ভোট দিবে একটা ভুল লোককে, পরের বার দিবে না। মানুষ একজনকে ভোট দেওয়ার পরে দেখবে যে সে কথা রাখে না, পরের বার সে ভোট পাবে না। এটাই হচ্ছে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। সংস্কার শেষ করব, তারপরে আমাদের নির্বাচন হবে। নির্বাচন হওয়ার পরে যে সংস্কারগুলি টিকে থাকবে সেটারও তো কোনো নিশ্চয়তা নেই। জি, আমি মনে করি যে নির্বাচন দ্রুত হওয়া দরকার, এই কারণে যে নির্বাচন যত দেরি হবে ততই জাতির মধ্যে বিভক্তি দেখা দেবে, নানান ধরনের অভিযোগ উত্থাপিত হবে। যারা অপশক্তি আমাদের সমাজে আছে তারা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাবে। যারা এই সংস্কার, নির্বাচন সবকিছুকে ব্যর্থ করে দিতে চায়, তারা সংঘবদ্ধ হয়ে নানান ধরনের কাজকর্ম করার জন্য যথেষ্ট সময় পাবে। এই কারণে আমি মনে করি যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। আর যদি কেউ মনে করে যে তারা সংস্কার চায়, তারা সমস্ত সংস্কার এজেন্ডা নিয়ে মানুষের সামনে যাবে। মানুষ তো তাদেরকে অবশ্যই চায়। মানুষ না চাইতে কি তারা সংস্কার করছেন? মানুষ সংস্কার চায় না, তারা কি সেই সংস্কারের কথা বলছেন? তাহলে তো সংস্কার হবে চাপিয়ে দেওয়া। জি। কিন্তু তারা যে সংস্কার চাচ্ছেন সেটা তো জনগণেরই দাবি। সংস্কারের পক্ষে গণভোট চাওয়া যায়, আর সংস্কারের পক্ষে ভোট চাওয়া যায় না। এটা হচ্ছে আমার যুক্তি। এটা সম্পূর্ণ যৌক্তিক কথাবার্তা। এখানে কোনো দলীয় পক্ষপাত বা কিচ্ছু নাই এবং এটা থাকার প্রশ্ন ওঠে না, কারণ নির্বাচন নিজে একটা দল নিরপেক্ষ বিষয়। যে ভোট দিতে চায় তাকে নির্বাচন দিতে হবে। আমি সাধারণ নাগরিক। হোয়াট ইজ দি আদার ওয়ে অফ এম্পাওয়ারিং দ্য পিপল?
জনগণের ক্ষমতা জনগণ কিভাবে এক্সারসাইজ করতে পারে, ভোট ছাড়া আর কিভাবে পারে? মব দিয়ে, মানুষজনকে প্রহার করে? জনগণের ক্ষমতা হচ্ছে ভোট, এবং এম্পাওয়ারিং পিপল মাস্ট বি ডান থ্রু ডেমোক্রেটিক প্রসেস, অ্যান্ড দ্য ফোরমোস্ট থিং ইন এ ডেমোক্রেটিক প্রসেস ইজ ইলেকশন। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি এই বিষয়ে কি মনে করেন? আসলে আমি এই বিষয়ে যে বিষয়টি মনে করি, তুষার ভাইয়ের কথা শুনে আমার কাছে মনে হলো যে তুষার ভাই একটা বিষয়ে বারবার উনি সামহাও ভুলে যাচ্ছেন যে এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে এবং গণ অভ্যুত্থানটি কোনো স্বাভাবিক কোনো ঘটনা না। এবং এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনি দেখেছেন 1400 গ্যাজেটের শহীদ, এবং আমি শহীদ আহতদের কথাগুলো বারবার আসছে, তাদেরকে না বলেও আমরা এই আলোচনায় ঢুকতে পারি না। মূলত যে নির্বাচন যে হবে, নির্বাচন ছাড়াই যে সরকার থাকতে পারলো অথবা আমরা যেটা বলি ডেমোক্রেসি চলতে পারলো, এটার মূল কারণটা তো আমরা খুঁজে দেখতে হবে। মূল কারণটা ছিল এমন যে যেটা বললো যে কিভাবে গণতান্ত্রিক সংসদ হতো। গণতান্ত্রিক সংসদ হতো আমরা যদি বলি যে শুধু নির্বাচন হলে কি গণতান্ত্রিক সংসদ হতো? শেখ হাসিনা তো নির্বাচন দিয়ে ক্ষমতায় ছিল। এখানে মূল জায়গায় যেটা আসলে পরিবর্তন ঘটেছে অথবা মূল জায়গা যেটা ভেঙে পড়েছিল সেটা হলো যে একটা সামাজিক চুক্তি, যে চুক্তিটা আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রথমত আমাদের গ্র্যান্ড যেই আপনার কন্ট্রাক্ট সেটা পেয়েছিলাম। পরবর্তীতে চুক্তিটা কয়েকবার পরিবর্তন হয়েছে। লাস্ট পরিবর্তনটা আপনি দেখেছেন 1990 সালে গণঅভ্যুত্থানের পর 3 জোটের রূপরেখার মাধ্যমে, এবং সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারটা আসলো। এখন সেই চুক্তিটাও কিন্তু আবার ভেঙে পড়েছে 1/11-এর সময় এসে। তো এখন আমরা যেটা দেখেছি যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই ভেঙে পড়া সামাজিক চুক্তি সেটাই কিন্তু নবায়ন চলছে। তরুণরা যেটা চাচ্ছে, তরুণদের রাজনৈতিক দল সংস্কার পার্টি হবে কিনা, নাগরিক পার্টি হবে কিংবা অন্য কিছু হবে, সেটা নিয়ে তর্ক হতে পারে, সেটা তাদের সংস্কার এজেন্ডা নিয়ে তর্ক হতে পারে, তাদের অন্যান্য জায়গায় যেখানে তাদের দুর্বলতা আছে, ব্যর্থতা আছে, অবশ্যই সেটা নিয়ে কথা হতে পারে। কিন্তু গণ অভ্যুত্থান ঘটে গিয়েছে, গণ অভ্যুত্থানের পর আমরা পুরনো রাষ্ট্রে ফেরত যাবো কি যাব না, শুধুমাত্র নির্বাচন ব্যবস্থাটাই পরিবর্তন করব আর বাকি সব যেটা বললো যে 2-3 বছর পর পর সংস্কার করতে হবে। আমরা স্পষ্টত বলেছি 2-3 বছর পর পর না, 2-3 মাস পর পর যে সংস্কার হবে, এই সংস্কারটা চলমান। কিন্তু যেই সংস্কার আপনার সামাজিক চুক্তিকে ভেঙে ফেলে, সামাজিক চুক্তির ব্যাপারে আমরা যেটা বারবার বলছি, জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা বিষয় যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সেগুলো নিয়ে কিন্তু আগানো হবে। এই জিনিসটা আমরা যেটা রাষ্ট্রবিজ্ঞানে আমরা যে চুক্তি বলি ধরেন, এটাই কিন্তু চুক্তি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা যে এই বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, ভবিষ্যতে এগুলো থেকে আমরা পিছু হটতে পারবো না। এই মৌলিক সংস্কারের যে জায়গাটা আমরা বারবার বলছি, মৌলিক সংস্কারের জায়গাটা হলো এরকম 2-3 বছর পর পর সংস্কার না। মৌলিক সংস্কার হলো যে 20-30 বছর পরও এই ধরনের জায়গায় আসলে বড় ধরনের পরিবর্তন আসতে পারবে না। কেন আসতে পারবে না? কারণ এই মৌলিক জায়গা আমরা একমত হয়েছে যে আমরা বারবার, আপনি যদি একটা বিল্ডিং এর কলাম তো বছর বছর চেঞ্জ করতে পারবেন, আপনি প্লাস্টার চেঞ্জ করতে পারবেন, ফ্লোর চেঞ্জ করতে পারবেন, রং পরিবর্তন করতে পারবেন। তো আমরা যেটা চলমান সংস্কারের কথা যেটা তুষার ভাই বললেন, এটা হলো রং পরিবর্তন করা, এটা আপনার প্লাস্টার পরিবর্তন করা। কিন্তু বিল্ডিং এর কলাম আপনি বারবার পরিবর্তন করতে পারবেন না, এবং বারবার গণ অভ্যুত্থান হবে না যে একটা বিল্ডিং এর কলাম পরিবর্তনের জন্য। তো এই বিষয়টা খুব স্পষ্ট। তো এখানে নির্বাচন নিয়ে আসলে কোনো বড় তর্ক নাই। যে তর্কটা হলো নির্বাচনের আগে সত্যিকার অর্থে আমরা মানে বড় পরিবর্তন অথবা মৌলিক সংস্কারের জায়গাগুলোতে একমত হতে পারবো কিনা। এই জায়গায় যদি আমরা বলি যে সংস্কার কখনো নির্বাচনের এজেন্ডা অথবা যেটা আমরা বলছি নির্বাচনের ইশতিহার হতে পারে না। কেন হতে পারে না? কারণ ইতিমধ্যেই জনগণ রায় দিয়ে দিয়েছে। 5 অগাস্টে জনগণ রায় দিয়ে দিয়েছে যে তারা পুরনো ব্যবস্থা চায় না, তারা নতুন ব্যবস্থা গড়তে চায়। নতুন ব্যবস্থাটা কি? নতুন ব্যবস্থা হলো যে পুরনো কায়দায়, যে কায়দায় যেটা ভাইও বললেন যে সংসদে এখানে আপনার কাউকে ভালো লাগলো তাকে সংসদে নিয়ে আসলেন, হ্যাঁ, কাউকে মনে হলো তার গান ভালো লাগে তাকে সংসদে এসে গান গাওয়াতে হবে। এই যে একটা একতরফামূলক একটা স্বেচ্ছাচারী ব্যবস্থা, এই ব্যবস্থাটা কিন্তু জনগণ আপনার বিদায় করে দিয়েছে। এখন জনগণের মনে মগজে এই ব্যবস্থা নাই। এখন আপনি যদি যে কোনোভাবে এই ব্যবস্থা ফিরিয়ে আনতে চান তাহলে ব্যবস্থাটা ট্যাক্সই হবে না। আর আমরা বিশেষ করে যেহেতু তরুণদের রিপ্রেজেন্ট করছি, আমরা এখানে স্বাভাবিকভাবে এটা নিয়ে আবার কথা হতে পারে যে তরুণদের রিপ্রেজেন্ট অন্যরা করছেন, অবশ্যই করছে। কিন্তু একটা জায়গা হলো যে আমাদের এখন মূল রাজনীতি হলো তারুণ্যের রাজনীতি। আমরা চাই আগামী 30, 40, 50 বছর আমাদের জীবদ্দশা অন্তত বাংলাদেশে আর গণ অভ্যুত্থান না ঘটুক। বাংলাদেশে এমন সিস্টেম আমরা এখন থেকে স্টার্ট করি, একটা স্টেবল এবং একটা ডেমোক্রেটিক, এবং এখানে মানুষের জীবনের যেরকম দাম থাকবে, মানুষের জবানের সেরকমই দাম থাকবে, সেরকম একটা জায়গায় সেরকম একটা ব্যবস্থা যদি আমরা তৈরি করতে পারি এখনই,
তাহলে আমরা মনে করতে পারবো যে গণ অভ্যুত্থানের পরের যে বাস্তবতা, পরের যেই জনগণ গণ অভ্যুত্থান করেছে, যে জনগণ বিক্ষুব্ধ রাস্তা নেমেছিল, তাদের মতামত, তাদের চিন্তা, তাদের আকাঙ্ক্ষার প্রতি আমরা সুবিচার করতে পারবো। আর না করে যদি মনে করি যে, যেমন আমি অনেকটা সময় দেখি যে নির্বাচন এখন এমন হয়ে গেছে, এই যে ইন্টারিম গভর্নমেন্টের একটা এক্সিট রুট হয়ে যাচ্ছে নির্বাচন। না, গভর্নমেন্ট ফেল করতে পারে, গভর্নমেন্ট ফেল করলে এটাকে কিভাবে পাশ করাতে হবে সেটা ব্যবস্থা করতে হবে, কিন্তু গভর্নমেন্ট ফেল করবে, ফেল করার দায় নিয়ে এক্সিট রুট হিসেবে নির্বাচন দিয়ে তারা চলে যাবে, এটা হলে বাংলাদেশের আমরা 111-ও দেখেছি। 111 কিন্তু গভর্নমেন্ট প্রথমত আপনার জনগণের ব্যাপক সাপোর্ট নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু যখন দেখা গেল যে গভর্নমেন্ট অনেকগুলো ফ্রন্ট খুলেছে এবং গভর্নমেন্ট অনেকগুলো বিদেশি শক্তির সাথে যুক্ত হয়ে এজেন্ডা বাস্তবায়নে নেমেছে, তখন যখন জনগণ, রাজনৈতিক দলগুলো তাদেরকে আপনার বাধ্য করেছে, তারা তখন একটা নেগোসিয়েশন করে ক্ষমতা হস্তান্তর করে চলে গিয়েছে। এটার কিন্তু একটা যে কুফল আমরা এখন পর্যন্ত পেয়েছি। সো আমরা এই গভর্নমেন্টকে অন্তত সেটা দেখতে চাই না, এবং গভর্নমেন্ট, আমরা যে গত কয়েকদিনের যে সংস্কার আলোচনা, আমরা খুবই আশাবাদী হওয়ার মতো একটা অবস্থা তৈরি হচ্ছে যে না, যে বিষয়গুলো এতদিন মনে হচ্ছিল যে না কোনো দলই একমত হতে পারছে না, এখন আমরা দেখছি যে না, আসলে সবগুলো দলই কিছু কিছু মৌলিক জায়গায় একমত হচ্ছেন। আমার মনে হয় এখন যেই সময়টা আছে, অবশ্যই নির্বাচন আসবে, কিন্তু যেই আপনার মোল্ডিং একটা পিরিয়ড সবাই কাছাকাছি আসতেছে, এই কাছাকাছি আসার সময়টাকে আরো একটু প্রলম্বিত করে তাদেরকে কিভাবে এক টেবিলে বসিয়ে কিছু বড় জায়গায় ঐক্যমত্য করে নির্বাচনের দিকে যাওয়া যায়, সেটা হবে এখনকার সময়ের জন্য সবচেয়ে আপনার ভালো পদক্ষেপ। সেটা যদি আমরা করতে পারি, তাহলে নির্বাচনটা একটা সাস্টেনেবল নির্বাচন হবে। আর নির্বাচন আমরা আগেও দেখেছি, নির্বাচনটা হলে যে গণতন্ত্রে ফেরা যাবে তা কিন্তু না। নির্বাচন আগে ফর্মুলা চেঞ্জ করে যদি নির্বাচন হয়, তাহলে আমরা মনে হয় বারবার আমাদের নির্বাচন নিয়েও কথা বলতে হবে। আলাউদ্দিন, আপনার কাছে আবারও আসবো। তুষার ভাই আলাউদ্দিন অনেক বিষয় নিয়ে কথা বলছিলেন, আরেকটি বিষয়ে আমার কাছে মনে হচ্ছে যে প্রলম্বিত করার কথা বলছেন, যে সময় নেওয়ার কথা বলছিলেন। আরো আপনার বক্তব্য শুনতে চাই। আসলে প্রথম বিষয় হচ্ছে, বিতর্ক শুরু হলে বিতর্কের ফোকাল পয়েন্ট চেঞ্জ করে পুরো বিষয়টাকে একটা বিরাট ময়দানে নিয়ে যেতে পারলে সুবিধা হয়। কলামগুলি বদলানো যাবে না, এটা হচ্ছে প্রথম যুক্তি। মুক্তিযুদ্ধের কোন কোন কলামগুলি এই সংবিধান কমিশন ঠিক রেখেছে? মুক্তিযুদ্ধের মূলনীতি, মুক্তিযুদ্ধের যে কলাম ছিল, তাই না? সেই মুক্তিযুদ্ধের কলামের মধ্যে স্বাধীনতার ঘোষণাপত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেইখানে রাষ্ট্রের যে মূলনীতি ঘোষণা করা ছিল, সেইখানে নিশ্চয়ই একাধিক অথবা একটা কলাম হলেও ছিল। মুক্তিযুদ্ধের কোন কোন কলামগুলিকে ঠিক রেখে, যে মুক্তিযুদ্ধের কথা একটু আগে আলাউদ্দিন বললেন যে আমাদের গ্র্যান্ড চুক্তি, সেই গ্র্যান্ড চুক্তির কোন কোন কলামগুলি বদলাতে চায় নাই এই সংস্কার কমিশন? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, 50 বছরে গণ অভ্যুত্থান না ঘটুক, মানুষ তো স্রষ্টার জায়গায় পৌঁছায় নাই যে আপনি এখন একটা আইন করে দিয়ে বলবেন যে 1400 বছর এই আইন, আরো বেশি অনন্তকাল আইনটা থাকবে এবং এটার কেউ বিরোধিতা করবে না। আজকে আপনি যে সংস্কার করছেন, 50 বছরের মধ্যে সেই সংস্কারের বিরুদ্ধে গণজাগরণ হতে পারে। গণজাগরণ কারো ইচ্ছা অনুযায়ী হয় নাকি? আপনি এত নিজের উপর আত্মবিশ্বাস, নিজের উপর এমন বিশ্বাস যে এমন আইন করে দিলাম, এমন সংস্কার করে দিলাম, যেটা করে দিলে 50 বছর আর গণ অভ্যুত্থান হবে না। 90 সালে একটা গণ অভ্যুত্থান হওয়ার পরে 2024 আরেকটা হতে হয়েছে। পরিস্থিতি ঠিক করবে গণ অভ্যুত্থান হবে কি হবে না, জনগণ কোথায় যাবে, যাবে না। এবং সেই কারণে জনগণের কাছে 4 বছর 5 বছর পর পর যেতে হয় রাজনীতিবিদদেরকে, নিজেকে র্যাটিফাই করার জন্য যে ঠিক পথে আছি না ভুল পথে আছি, জনগণ আমার সাথে আছে নাকি নাই। তারপর হচ্ছে, গভর্নমেন্টকে ফেল করতে দেওয়া যাবে না। আর এটা কেমন কথা? গভর্নমেন্ট তো নিজে নিজে ফেল করে, গভর্নমেন্টকে কেউ ফেল করায় নাকি? গভর্নমেন্টকে ফেল করতে দেওয়া যাবে না, এমন উদারতা যদি থাকতোই, তাহলে শেখ হাসিনার গভর্নমেন্টকে ফেল না করতে দিলেই হইতো, তাই না? যে এই গভর্নমেন্টকে ফেল করতে দেওয়া যাবে না, ব্যাপারটা সেখানে চলে গেল না? এবং আরো মজার ব্যাপার আছে, নির্বাচন এক্সিট রুট না, তাহলে কোনটা এক্সিট রুট? কোন দিক দিয়ে ওনার এক্সিট নিবে? অন্তর্বর্তী মানে কি? তাদের শেষ কাজ কোনটা, বা প্রথম দায়িত্ব কোনটা ছিল? দায়িত্ব এটাই ছিল যে ওনারা কবে যাবে সে অন্তর্বর্তী কালটা বলে দাও। অন্তর্বর্তী কাল কি অনন্তকাল? এটা কি অনন্ত সরকার নাকি অন্তর্বর্তী সরকার? এটা তো বলতে হবে। এবং এটা বললে পরে এই অন্তর্বর্তী সরকারের কাজকর্ম কার কাছ থেকে র্যাটিফাইড হয়? বুঝে নিলাম গণ অভ্যুত্থান হয়েছে এবং জনগণ বলেছে স্বৈরাচারী সরকারকে হটিয়ে দিতে হবে, কিন্তু এরপরে যে সরকার এসেছে সেই সরকার কার কাছে জবাবদিহি করে? এনসিপির কাছে? সেই সরকার অন্য কোনো রাজনৈতিক দলের কাছে, জনগণের কাছে জবাবদিহি করে? কিভাবে জবাবদিহি করে? এটা তো বলতে হবে। যে সরকার কতদিন থাকবে জানে না, সেই সরকারের অর্থমন্ত্রী বলেন যে 3-0 বাস্তবায়নের লক্ষ্যে বাজেট করেছে। 3-0 কি 1 বছরে বাস্তবায়ন করা যায়? তাহলে কত বছর থাকলে 3-0 বাস্তবায়িত হবে? এটাও তো বলতে হবে। যারা বাজেট করেছে তারাই আবার সংবাদ সম্মেলনে এসে বলে বাজেট গতানুগতিক, বাজেট আগের মতোই হয়েছে। আগের মতোই বাজেট করবেন, তাইলে আর বিপ্লব কিসের? তাইলে আর গণ অভ্যুত্থান কিসের?
এবং আপনি যদি আজকে বাজেটের দিকে তাকান তাহলে আপনি দেখবেন আগের মতোই কি বলে ফ্ল্যাট কিনে বাড়ি কিনে টাকা পয়সা সাদা করা যাচ্ছে। আপনি দেখবেন যে কিছু পুরস্কারের কর মাফ করা হয়েছে, যে পুরস্কার আগামী 100 বছরে কেউ পাবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। 50 বছরে যেমন গণ অভ্যুত্থান না ঘটুক, 50 বছরে কি এই পুরস্কারগুলি কেউ পাবে বলে আমরা, অনেক পাবে বাংলাদেশে, যে তাদের এই কর মাফ করতে হবে, এটা কোন একটা বিষয়? দেখেন বাজেটের মধ্যে সেটা এসেছে। এবং আরো এরকম অসংখ্য কাজকর্ম আছে যেগুলো নিয়ে অনেক প্রশ্ন করা যেতে পারে। এই প্রশ্ন আমরা কোথায় উত্থাপন করব? জনগণ কোথায় কার মাধ্যমে প্রশ্ন উত্থাপন করবে? স্বাস্থ্য খাত নিয়েও আপনি কথা বলেছেন। যদি আমি বলি, আমি খুব সাধারণ একটা কথা বলি। আমি কয়েকদিন আগে দেখলাম যে একজন সরকারি কর্মকর্তা, নিযুক্ত সরকারি কর্মকর্তা, তার বিরুদ্ধে তার স্ত্রীকে চাকরি দেওয়া, স্বজনপ্রীতি করা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এমনকি দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং দায়িত্ব নিয়োজিত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেন আমি তাকে বকে দিয়েছি। তো এরকম তো শামীম ওসমানকে বকে দিতেন শেখ হাসিনা, এমনি তো প্রায় লোকজনকে বকে দিতেন। তো বকে দেওয়া কি নিয়ম নাকি? বকে দেওয়া কোন আইন হতে পারে? উনি যে বকে দেবেন এই রাইটস ওনাকে কে দিয়েছে যে উনি বকে দিলে হয়ে যাবে? আর বারবারই বলা হচ্ছে যে জনগণ আমাদেরকে বলেছে। জনগণ কিভাবে বলেছে? জনগণ একটা অভ্যুত্থানে যখন অংশ নিয়েছে, যেমন মুক্তিযুদ্ধে যখন জনগণ অংশ নিয়েছিল, সবাইকে আওয়ামী লীগ করতো নাকি? সুতরাং আওয়ামী লীগ যখন সরকারে এসেছে মুক্তিযুদ্ধের পরে, তখন মানুষ কিন্তু প্রতিবাদ করেছে, জাসদ তৈরি হয়েছে, কমিউনিস্টরা বিরোধিতা করেছে অনেকে। সিরাজ শিকদার রীতিমতো সরবরাহ পার্টি নিয়ে এই স্বাধীনতা না এইটা বলে তিনি আন্দোলন করতেন। ফলে আওয়ামী লীগের সাথে সবাই তখন মুক্তিযুদ্ধ করেছে, কারণ দ্যাট ওয়াজ দি গ্র্যান্ড এজেন্ডা। কিন্তু তারপরে কার কাছে এই বর্গা দেওয়া হয়েছে যে জনগণের সমস্ত রায় তারাই নিয়ে নিয়েছেন? যখন আপনি রাজনৈতিক দল করবেন তখন তো আপনি রাজনৈতিক দলের, তখন আপনি নিজেকে যদি জনগণের মুরব্বী হিসেবে দাবি করেন, তখন আপনাকে নির্বাচন করে প্রমাণ করতে হবে যে আপনি জনগণের মুরব্বী হয়েছেন। আর যতদিন পর্যন্ত রাজনীতি করছেন না, যেমন আমার মতো লোকজন রাজনীতি করেন, আমরা জনগণ, আমাদেরকে আমাদের ভোট তাড়াতাড়ি দিতে পারতে হবে। আমরা এই ভোট দিতে পারি নাই। আমার সন্তান 18 বছর হয়েছে, ভোট দিতে পারে নাই। আমার অনেক আত্মীয় স্বজন আছেন, তারা মরে গিয়েছেন, তারা তাদের জীবনের শেষ কয়টা ভোট দিতে পারেন। একটা মানুষ যদি 70 বছর বাঁচে, বড় জোর 10টা ভোট সে পায় 18 বছর থেকে ভোট দিতে শুরু করলে। এই 10টা ভোটের থেকে আমাদের জীবন থেকে কয়টা ভোট কেড়ে নেওয়া হয়েছে? ফলে আমার মতো যারা প্রবীণ হতে চলেছি, আমাদের মতো মানুষের আমরা ভোট দিতে চাই, এই রাষ্ট্র তৈরিতে আমাদের মতামতের গুরুত্ব দেখতে চাই। আমরা তো মন্ত্রী হতে চাই না, আমরা তো উপদেষ্টা হতে চাই না, আমরা ভোট দিতে চাই। আমরা মনে করি যে উপদেষ্টা, যে মন্ত্রী, যে আমাদের জন্য কাজ করবে, আমি জানবো যে আমি হয় তাকে চেয়েছিলাম অথবা তাকে চাই নাই, কিন্তু আমি তাকে মেনে নিয়েছি, কারণ অধিকাংশ তাকে মেনে নিয়েছে। এই অধিকাংশের শর্ত কোথায়? আর বারবার বলা হচ্ছে গণঅভ্যুত্থানের পর একটি গণতান্ত্রিক সরকার এসেছে। অসম্ভব, এটা গণতান্ত্রিক সরকার না, এটা অন্তর্বর্তী সরকার। এটা কিসের মাধ্যমে গণতান্ত্রিক? কোন পদ্ধতিতে এটা যে গণতান্ত্রিক সরকার সেটা নিশ্চিত করা হচ্ছে? কোন সিদ্ধান্তটা তারা জনগণের কাছে আগে যান তারপরে নেন? তারা প্রত্যেকটা সিদ্ধান্ত আগে নেন, পরে আমাদেরকে জানান। আপনি দেখেন কোন সিদ্ধান্তটা তারা জনগণের কাছে আগে গিয়ে তারপরে মতামত নিয়ে তারা নিয়েছেন। জি, এটি একটি প্রশ্ন। আলাউদ্দিন, কি বলতে চান আপনি? আসলে সরকারের যে কার্যক্রম আছে, যে সেটি আমাদের মতামত প্রতিফলন হচ্ছে না, বা রাজনৈতিক আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটি দেখা যাচ্ছে না, সেটি আপনারা অনেকবার বলছেন। আপনি কি বলবেন? আসলে ওনাদের কথা তো শোনে না, ওনারা তো ঘেরাও করে। সেটাই বলছি যে আপনাদের কথাও তো শুনছেন না, তাহলে হচ্ছেটা কি? তো তুষার ভাই যে গ্রাউন্ডে গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করছেন, আর আপনি আবার আমার কাছে নিয়ে আসছেন যে এটা আমি কিছু বলবো কিনা, মানে এমন ভাবে চিন্তা করবেন না যে আমি গভর্নমেন্টকে সাপোর্ট করব আর ভাই না, আপনি আপনার জায়গা থেকে, দলের জায়গা থেকে বলবেন বা আপনার ব্যক্তিগত মতামত দিবেন। গভর্নমেন্ট তো আমাদের কাছে একটা এন্টিটি, যে এন্টিটিটা চেঞ্জেবল, কিন্তু জনগণ তো ওই এন্টিটি না। জনগণ তো আমি আর আপনি দুইজনই জনগণ। অবশ্যই। তো না, এইটাই মানে আমরা যেহেতু বারবার প্রথম থেকেই আমাদের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা দেওয়া হলো, আমরা কিংস পার্টি কিংবা আদার্স, এর জন্য আমরাও চাচ্ছি যে আসলে গভর্নমেন্টকে ইভেন যৌক্তিক সমালোচনা তো আমরা অবশ্যই করব, ইভেন গভর্নমেন্টকে সাপোর্ট করার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সেক্ষেত্রে আসলে আমাদের অনেক রিজার্ভেশন আমরা এখন নিজেরাই তৈরি করছি, যে না আসলে উই শুড নট গিভ দেম আনকন্ডিশনাল সাপোর্ট প্রতিটা জায়গায়। এখানে যেমন সংস্কারের প্রশ্নে আমি তুষার ভাইয়ের সাথে যেই তর্কটায় যেতে পারি, তো অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু আমি আবার ওনার সাথে কিছুটা একমত। হ্যাঁ, যে এই গভর্নমেন্ট আসলে যেই ম্যান্ডেট নিয়ে, যেমন স্বাভাবিকভাবে ভাই যেটা বললেন যেটা গণতান্ত্রিক না, আসলে গণতান্ত্রিক না এটা আমি মানতে পারি যে আপনি কেতাবি ভাষায় গণতান্ত্রিক না, কিন্তু এটা তো অগণতান্ত্রিক সেটাও বলা যাচ্ছে না, কোনোভাবে অগণতান্ত্রিক বলা যাবে না। যেমন অনেকে এটাকে বলছে যে এই সরকার নির্বাচিত না, নির্বাচিত না এটা সত্য, নির্বাচনের প্রসেসের মধ্য দিয়ে যায় নাই, কিন্তু এই সরকার অনির্বাচিত, এই সরকার জনগণের ম্যান্ডেটহীন। নির্বাচনের মাধ্যমে মূলত কি দেখা হয়?
জনগণের ম্যান্ডেট আছে কিনা, জনগণের আস্থা আছে কিনা। তখন এই সরকারকে যখন আমরা অনির্বাচিত বলবো অথবা নির্বাচিত না বলবো, এর মাধ্যমে কি আমরা জনগণের আস্থাহীন বলতে যাচ্ছি? এটা একটা বড় প্রশ্ন। তো সেই জায়গায় এই গভর্নমেন্ট আসলে কিছু জায়গায় অবশ্যই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, মানে একটা মানুষ আসলে কি গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাটা আপনি দেখেন যে একটা যে র্যাপ সঙ্গীত ছিল যে আওয়াজ উঠা কথা কো, হ্যাঁ, এই যে একটা কথা কো অথবা একটা জবানের স্বাধীনতা, যে মানুষ কথা বলতে পারতো না, এই সময়ে মানুষ আসলে কথা বলতে পারছে, কিন্তু আমরা আবার দেখছি যে কথা শোনাতে পারছে না। তো গভর্নমেন্টের উচিত ছিল যে 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 কথাটা সে বলতে পারছে সে কথাটা আসলে আমি আমলে নিচ্ছি কিনা। তো এই জায়গায় গভর্নমেন্টের প্রক্রিয়াগত অনেক দুর্বলতা আছে এবং আমি অবশ্যই স্বীকার করি, এবং এই জায়গায় আমি মনে করি যে গভর্নমেন্টকে ইভেন উপদেষ্টা পরিষদকেও রিফর্ম করা দরকার কিছু কিছু জায়গায়। বাট বারবার যে জিনিসটা আসছে যে নির্বাচন হলেই সব কিছু সমাধান হয়ে যাবে, নির্বাচন ডেফিনেটলি আমরাও নির্বাচনের রোডম্যাপ চেয়েছি, কিন্তু এখানে কিছু বিষয়ে যেমন বিচারের ক্ষেত্রেও আমরা কিন্তু বলছি একটা উল্লেখযোগ্য একটা সাবস্টেন্সিয়াল আপনার দৃষ্টিগ্রাহ্য বিচার, যে এটা দৃশ্যনীয় যে বিচার হচ্ছে, প্রসেসটা শুরু হতে হবে। দ্বিতীয়ত হলো যে আপনার এখানে সংস্কার, যে মৌলিক সংস্কার, আমরা কিন্তু সংস্কারের অনেকগুলো জায়গায় আমরা যে রেডিক্যাল অবস্থান ছিল অগাস্ট সেপ্টেম্বরের, সেই অবস্থান থেকে কিন্তু আমরা কম্প্রোমাইজ করা একটা এমন একটা জায়গায় এসেছে যে জায়গায় আসলে অন্যান্য রাজনৈতিক দলও আসলে একমত পোষণ করতে পারে। এবং এখন দেখা যাচ্ছে যখন আলোচনার টেবিলে আরও ভেতরে যাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে যে না, রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের কোনো অনৈক্য নাই। তো এটা একটা সুখের দিক এবং এটা আমি বলবো ইতিবাচক সবার জন্যই। তো এই ডায়ালগটা হয়তো বা যদি আরও 2-3 মাস আগে শুরু হতো, তখন আজকে আমরা যেই বিভ্রান্তিগুলো দেখি নির্বাচন নিয়ে, সময় নিয়ে, এই সময়গুলোর বিভ্রান্তি হয়তো আমরা এড়ানো যেত। এবং সত্যিকার অর্থে এই বিভ্রান্তির সবচেয়ে ক্ষতিকর অথবা মানে ড্যামেজটা কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে তরুণদের রাজনৈতিক দলের এবং তারুণ্যের যেই অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তাদের। কারণ এখানে স্বাভাবিকভাবেই যে কেউ আপনার দুয়ে 4 মিলিয়ে ফেলে যে হ্যাঁ, যদি নির্বাচন দেরি হয় তখন হয়তো এই দলটা আরো বেশি শক্ত হয়ে দাঁড়াতে পারে, কিংবা দলটা আপনার সত্যিকার অর্থে। আপনিও বলছেন যে যত সময় যাচ্ছে তত মানে সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই যেটি আসলে ড্যামেজ হচ্ছে, সেটি আপনাদের ক্ষেত্রে তাই বলছেন? সময় যত যাচ্ছে ড্যামেজ অবশ্যই বাড়ছে, এবং এই ড্যামেজ বেশি বাড়ছে আমি বলবো তরুণদের রাজনৈতিক দলের। কেন? কারণ আপনি একটা বিষয় দেখেন যে তরুণরা রাজনৈতিক দল করবে অথবা করা উচিত, এটা আপনার অগাস্টেই মাহফুজ আলম রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, উনি ইঙ্গিত দিয়েছিলেন যে তরুণদের রাজনৈতিক দল করতে হবে। আর তার চেয়ে বড় বিষয় হলো যে গণঅভ্যুত্থানের পূর্বে কিন্তু যেই আজকে যে নাহিদ ইসলামদের দেখছেন কিংবা আসিফকে দেখছেন, তারা কিন্তু একটা রাজনৈতিক দলের, ক্যাম্পাস ভিত্তিক একটা দলেরই আপনার সদস্য ছিলেন। সো তাদের রাজনৈতিক ভিশন ছিল, মূলত রাজনৈতিক ভিশনটা কি ছিল, যে এই রাষ্ট্র যেটা আমরা দেখছি যে ফেসিস্ট একটা কাঠামোর মধ্যে বাংলাদেশ ঢুকে গিয়েছে, এখান থেকে রাজনীতি ছাড়া থেকে বের করে নিয়ে আসা যাবে না। আজকে আমরা যেটা বলছি যে ছাত্রদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছে, খুবই ভালো, ছাত্রদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছে, কিন্তু ছাত্রদের পিছনে যে একটা সংগঠন ছিল, ক্যাম্পাস ভিত্তিক হোক, স্বাধীন সংগঠন, যেমন যারা গণ অধিকার পরিষদের ছাত্র লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন থেকে ইস্তফা দিয়ে নিজেরা গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে আক্তার হোসেনের নেতৃত্বে একটা সংগঠন করেছিল, এই সংগঠনের নেতৃত্বই কিন্তু গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। সো এই তরুণদের মধ্যে রাজনৈতিক যেই ভিশন, রাষ্ট্রের যে ভিশন, এটা কিন্তু ছিল, এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। এখন সেই ভিশনের সাথে আমরা যদি গণঅভ্যুত্থানের পরের যে বাস্তবতাটা দেখি, গণঅভ্যুত্থানের পরে আমরা দেখি যে এই তরুণদের যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটাকে অনেকেই মনে করছে যে না, এটা স্বাভাবিক যে সময় দিলে হয়তো ওরা বেশি সংগঠিত হতে পারবে, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে সময় দিলে সংগঠিত হওয়ার জায়গায় বিভক্তিও বাড়বে, এবং স্বাভাবিকভাবে যেহেতু এখানে একটা যুদ্ধ চলেছে, একটা গণতান্ত্রিক দেশের মধ্যে আপনার একটা 2টা পক্ষের মধ্যে যুদ্ধ চলেছে, একটা পক্ষ এখান থেকে পালিয়ে যেতে হয়েছে, যে পক্ষটা বিজয়ী পক্ষের একটা অংশ হলো ছাত্র জনতা, আর একটা অংশ বিএনপি আছে, জামাতে ইসলাম আছে, অন্যান্য দলগুলো আছে। সো তাদের মধ্যে বিভক্তি যেরকম আপনার এখানে আশঙ্কামূলক, একই সাথে এই যত বিভক্তি বাড়বে, পরাজিত শক্তির মধ্যে কিন্তু ঐক্য বাড়বে, এবং তারা কিন্তু নতুনভাবে পুনরায় আঘাত করার একটা প্রস্তুতিও বাড়বে। এই জায়গায় কিন্তু আমরা বলবো যে সবচেয়ে বিএনপি ভালনারেবল না, জামাত ইসলাম ভালনারেবল না, তারা তাদের অর্ধ শতক ব্যাপী রাজনৈতিক আপনার মানে আপনার জার্নি আছে, যে জার্নির পরে তাদের অনুকূলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, জনগণ আছে। তরুণদের অনুকূলে তো আপনার স্বপ্ন আছে, তরুণদের অনুকূলে নতুন আকাঙ্ক্ষা আছে, নতুন আকাঙ্ক্ষার জন্য আমি আবার আসবো আপনার কাছে, আমাকে বিরতিতে যেতে হচ্ছে। দর্শক একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার আব্দুন তুষার এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। তুষার ভাই, আলাউদ্দিন বেশ কিছু কথা বলছিলেন, বিভক্তি নিয়ে কথা বলছিলেন, ড্যামেজ নিয়ে আশঙ্কার কথা বলছিলেন। অনেক বিষয় কিন্তু সে আশঙ্কাও করছে, আবার বিভক্তির বিষয় নিয়েও কিন্তু চলে এসেছে তার কথার মধ্যে। আপনি কি মনে করেন? আমার এখানে কথা খুবই সহজ। সেটি হচ্ছে যে মাহফুজ আলম যখন বলেছেন যে তরুণরা একটি রাজনৈতিক দল করা উচিত বা করা দরকার, তার বহু আগেই আমি নাম উল্লেখ না করে বলি, একজন প্রাক্তন রাষ্ট্রদূত বলেছেন তিনি বুঝতে পারছেন তরুণরা রাজনৈতিক দল করবে। ফলে তরুণরা যে রাজনৈতিক দল করবে এইটা কিন্তু আমরা প্রথমে তার মুখে শুনি নাই, আমরা শুনেছি একজন প্রাক্তন রাষ্ট্রদূতের মুখে। এবং আমরা এরপরে বহু স্ববিরোধী বক্তব্য একের পর এক দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে পেয়েছি। যেমন একবার বলা হয়েছে আন্দোলনের কোনো নেতৃত্ব ছিল না, আন্দোলনের নেতৃত্ব ছড়ানো ছিটানো ছিল, বিস্তৃত ছিল, এখানে কেউ কারো নেতা ছিলেন না, সকলেই নেতা ছিলেন। আবার এটাও বলা হয়েছে এটা আগে থেকে পরিকল্পিত ছিল। আপনি দেখেন, নিজেরাই যাকে সেখানে পাঠিয়েছেন তারাই আবার বলছেন যে এই সরকার ঠিকমতো জবাবদিহি করে না। এবং আমি দেখলাম যে একজন উপদেষ্টা বললেন যে সামরিক বাহিনীর যান থেকে দুজনকে নামিয়ে নিতে হয়েছিল, কারণ তারা সামরিক আলোচনায় যাচ্ছিলেন সামরিক সেনানিবাসে। আবার আরেকজন উপদেষ্টা বললেন যে বুকে অত্যন্ত পাথর নিয়ে নাকি মেনে নিতে বাধ্য হয়েছিলেন সেনানায়ক। যে সেনানায়কের টেবিলে বসে এই সরকারটা তৈরি হয়েছে, যিনি এই সিদ্ধান্ত গ্রহণের একটি অংশীদার, তাকে আবার কিছুদিন পরে নানান রকম আক্রমণের শিকার হতে হয়েছে। কেননা তিনি তার ব্যক্তিগত মতামত বা তার যে গোষ্ঠীগত তার যে দায়িত্ব থেকে যে মতামত তিনি দিয়েছেন সেই মতামত মানতে রাজি না। যার টেবিলে বসে আপনি এক সিদ্ধান্ত মানেন, তার টেবিলে আরেক সিদ্ধান্ত মানেন না। কেন? সিদ্ধান্ত পছন্দ হয় নাই। যাদের এই সিদ্ধান্ত পছন্দ হয় নাই তারা কি সমাজের একমাত্র স্টেক হোল্ডার? অদ্ভুত ব্যাপার হচ্ছে, নির্বাচন চাইলেই যেন তারা তেতে উঠছেন যে নির্বাচন চাওয়া যাবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক জনগণ কি চাইবে? তার নিজের অধিকার ফেরত চাইবে। এই জনগণের আর কি করার অধিকার আছে? এই জনগণ বাজেট বানায়, এই জনগণ এক তালিকা থেকে কাউকে বাদ দেয়, আরেক তালিকাতে ঢুকিয়ে দেয়। এই জনগণ কি আদালতে লোক নিয়োগ করে? জনগণ যে ক্ষমতার উৎস, এই ক্ষমতার উৎস যে সে, এই উৎস কোত্থেকে আসে? কিভাবে জনগণের কাছ থেকে আমরা এই ক্ষমতাকে র্যাটিফাই করি? অনলি থ্রু ইলেকশন। কিন্তু ইলেকশন চাইলেই বলা হচ্ছে না ইলেকশন এখন দিলে এইটা হবে, কালকে দিলে ওইটা হবে, পরশু দিলে এটা হবে। আগে এগুলো মানতে হবে, এগুলো মানলে হবে ইলেকশন, না মানলে হবে না। এবং বারবারই বলা হচ্ছে ঐকমত্য তৈরি হতে হবে, ঐকমত্য তৈরি নাই, সেটা তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। দেশের বৃহৎ একাধিক রাজনৈতিক দল বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এই একাধিক রাজনৈতিক দল যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তাদেরকে এটা মানতে বাধ্য করার জন্য আবার আলোচনা করতে হবে? তারা তো অলরেডি একবার জানিয়েছে যে তারা এই নির্বাচনটা দেরি করতে চায় না। ধরেন তারা মেনে নিল যে ডিসেম্বরে না, এটা জুনে হবে, জুলাইতে হবে, আগস্টে, সেপ্টেম্বরে হবে। তারা মেনে নিলেই কি গোটা জনগণ তাদের সঙ্গেই আছে? এইটা প্রমাণ করার একটাই উপায়, সেটা হচ্ছে নির্বাচন। আপনি সংস্কার করবেন, আমরা সবাই মিলে সংস্কার চাই। কেন? কারণ আমরা এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থায় কোনো অন্তর্বর্তী পরবর্তী তত্ত্বাবধায়ক নানান কিছু প্রয়োজন হয় না। এমন একটা রাজনৈতিক ব্যবস্থা চাই যেখানে জনগণ ভোট দিলে সরকার বদল হয়, যেটা গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে হয়। গণতন্ত্রটা আমাদের আবিষ্কার না, পদ্ধতিটা যেন সঠিক থাকে। গণতন্ত্র আবিষ্কারের যে জায়গা, এই গণতন্ত্রের পটভূমি শুরু হয়েছিল আমরা ধরে নিই এথেন্সে, তাই না? ইতিহাস সেটাই বলে। সেই এথেন্সের গণতন্ত্র নিয়ে সক্রেটিস আপত্তি করেছিলেন। কেন আপত্তি করেছিলেন? উনি বলেছিলেন যে অশিক্ষিত জনগোষ্ঠী কিংবা যারা নেতা নির্বাচন করতে পারবে না, এরকম জনগোষ্ঠীর জন্য গণতন্ত্র ঠিক না। গণতন্ত্র আসলে জ্ঞানীদের শাসন। যদি সমাজে অনেক জ্ঞানী থাকে তাহলে গণতন্ত্র ঠিক মতো চলে, জ্ঞানী না থাকলে গণতন্ত্র ঠিক মতো চলে না। কিন্তু এই যে দীর্ঘ পট পরিক্রমায় গণতন্ত্র যে আজকে এসে পৌঁছেছে, সেইখানে এসে কিন্তু গণতন্ত্র সক্রেটিসের সংজ্ঞায় থাকে নাই, থেকেছে এব্রাহাম লিঙ্কনের সংজ্ঞায়। ডেমোক্রেসি কি? এ গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আমি মেনে নিলাম ফর দ্য পিপল, আমি মেনে নিলাম অফ দ্য পিপল, বিকজ যেই সরকারি থাকুক সে তো জনগণের অংশ এবং সে তো ফর দ্য পিপল কাজ করছে। বাট ইজ ইট বাই দ্য পিপল? যতক্ষণ পর্যন্ত ইউ আর নট বাই দ্য পিপল, ততক্ষণ পর্যন্ত আপনি ফর না এগেইনস্ট, আপনি
সেটা নির্ধারিত হয় নাই। ভোটে যাইতেই হবে। আপনি গণভোট চান কিন্তু সংসদের ইলেকশন চান না, আপনি স্থানীয় নির্বাচন চান কিন্তু সংসদের ইলেকশন চান না। তার মানে আপনি এমনভাবে এই রাজনীতিটাকে ঠিক করতে চান যেই রাজনীতিকে স্থানীয় সরকার এবং অন্যান্য মাধ্যমে প্রভাবিত করা যাবে। স্থানীয় সরকার নির্বাচন ইন্ডিপেন্ডেন্টলি হইতে হবে, এটা কোথায় লেখা আছে? অরাজনৈতিক সরকারের আন্ডারে আমি কেন স্থানীয় সরকার বা আমরা কেন মেনে নিব? আমরা মেনে নিতে চাই, আমরা দেখতে চাই যে কোনো রাজনৈতিক সরকারের লিটমাস টেস্ট তো হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। কেননা আমরা দেখতে চাই যে একটা রাজনৈতিক সরকার যখন স্থানীয় সরকার নির্বাচন করে সে নিরপেক্ষ আচরণ করতে পারছে। আমি কি বসে থাকবো সংসদ নির্বাচন পর্যন্ত একটা গণতান্ত্রিক সরকারকে টেস্ট করার জন্য? রাদার আমি মনে করি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার সাথে সাথে 3 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিবে এবং সেইখানে তার আচরণের মাধ্যমে প্রমাণ করবে যে সে আসলে সংস্কার হয়েছে তার। জি, তাই না? ফলে এইখানে অনেক কথা আছে। এই আপত্তিটা কিন্তু নট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, ইট ইজ এগেইনস্ট দ্য প্রসেস। জি। দ্য প্রসেস ইজ বিং এক্সিকিউটেড ইন সাচ এ ওয়ে, এমন ভাবে এই প্রক্রিয়া চলছে তাতে ওই প্রলম্বিত শব্দটাই সবার সামনে ভেসে উঠছে। কেননা সব বিষয়েই তারা কথা বলেন, শুধু নির্বাচনের সময় তারিখ ঘোষণা করতে তারা রাজি না। এই দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে লোকে জানে, কিন্তু আগামী নির্বাচন কোন মাসে হবে এটা জানে না। আমাদেরকে অপেক্ষা করতে হবে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত, 29 তারিখও নির্বাচন হতে পারে। আলাউদ্দিন, তুষার ভাই জুন মাসের 30 তারিখ পর্যন্ত। তুষার ভাই কয়েকটি প্রশ্ন রেখেছেন যে গণভোট হতে পারে, স্থানীয় নির্বাচন হতে পারে, কিন্তু জাতীয় নির্বাচন কেন হতে পারে না? এটি উত্তর নেওয়ার আগে আমি আপনার কাছে আরেকটি বিষয়ে জানাতে চাই। আলোচনা যেখানে ছিল সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে আলোচনা ছিল, সেখানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন। সেইখানে আমি একটি উল্লেখ করতে চাই, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায়। তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই, তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে। সঙ্গে সঙ্গে এ কথায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে। আপনি কি বলবেন আসলে এই প্রসঙ্গে? হ্যাঁ, এ প্রসঙ্গে আপনি যে রেফারেন্সটা দিয়েছেন, আমি কয়েকটা ভার্সনে আমি পড়েছি। প্রথম আলোতে আমি জাস্ট মনে হলো যে অথেন্টিক যে মূল আলোচনাটা কি ছিল, তো সঙ্গে সঙ্গে আসলে ক্রস টক হওয়ার সুযোগ নেই। ওনারা বক্তব্য বলেছেন যে কিছু কিছু দল, এবং যেটা বলেছে যে আমেরিকা এবং চীনের সুরে নির্বাচন পেছাতে চায়, এটা কিন্তু আমি কোথাও পাই নাই। আমি পেয়েছি যে এখানে যারা ইউরোপ এবং আমেরিকার যখন নির্বাচন চায় তখন তো আপনারা কিছু বলেন না, এটা আমি প্রথম আলোতে এটি আছে কোট করা। হ্যাঁ, তো এখানে একটা বিষয় বুঝতে হবে যে ভারতের ব্যাপারে এখানে অনেকভাবে আমরা দেখেছি যে বারবার কিছু বিষয় বলা হচ্ছে যে না, স্বাধীনতার পর থেকে ভারতপন্থী বলে অনেক বাংলাদেশপন্থীকেও কুরবান করা হয়েছে। ইভেন জিয়াউর রহমানকে অনেক সময় ভারতপন্থী ট্যাগ দেওয়া হয়েছিল। কিন্তু 2024 সালে স্পষ্টতই আমরা যে অবস্থায় এসে পড়েছিলাম, এই অবস্থাটা কিন্তু ভারতের প্রত্যক্ষ মদদে তৈরি। আমরা যদি 2014 সালে নির্বাচন দেখি, 2018 সালে নির্বাচন দেখি, 2024 সালের নির্বাচনের এক সপ্তাহ আগে আমাদের রাষ্ট্রপ্রধানের ভারত সফর এবং নির্বাচনের 15 দিন পরে ভারত সফর, এই সবগুলো মিলিয়ে আমরা এমন একটা অবস্থায় চলে এসেছি, জনগণের মধ্যে একটা ধারণা পাকাপোক্ত হয়েছে যে বাংলাদেশে গণতন্ত্র ভারত চায় না। এবং ভারত আগেও বলেছে যে যখন শেখ হাসিনা নির্বাচন করতে বলতো নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। আবার যখন শেখ হাসিনার পতন হলো তখন বলতেছে বাংলাদেশে তারা অন্তর্ভুক্তিমূলক এখানে নির্বাচন চায়, নির্বাচন ব্যবস্থা চায়। তখন ভারতকে স্বাভাবিকভাবে আমরা, ভারত যখন এই জায়গাগুলোতে বারবার মন্তব্য করে যাচ্ছে, ভারতের সেনাপ্রধান আরও প্রায় 8 মাস আগেই বলেছে তারা দ্রুত বাংলাদেশে নির্বাচন দেখতে চায়। তারও আগে যেটা হয়েছে, অগাস্ট মাসেই আপনার স্বৈরাচার শেখ হাসিনার পুত্র জয় ভারতের কাছে আবেদন জানিয়েছে 3 মাসের মধ্যে তারা ভারত যাতে নির্বাচন দিয়ে বাংলাদেশে তাদেরকে ফিরিয়ে আনে। তো এই সবগুলো মিলিয়ে এই যারা গণঅভ্যুত্থান করেছে তখনও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে এখানে ভারতের প্রত্যক্ষ ইন্টারভেনশন ছিল। যদিও আমরা এটা মানতে চাই না এবং আমরা বিশ্বাস করি না, আমরা মনে করি যে এটা স্বাধীন সার্বভৌম দেশে এ ধরনের রিউমার উঠুক, সেটা আমরা চাই না, এটা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তো এই যে একটা আপনার পারসেপশন, এই পারসেপশনের মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই ভারতের নির্বাচনের নির্বাচনটা যেই কারণে চায়
ঠিক একই কারণে বিএনপি চায় সেটা আমি বলবো না। বিএনপি চায়, তুষার ভাই চায়, তাদের সবারই আলাদা আলাদা আপনার কারণ আছে, তাদের স্ট্যান্ড আছে এবং প্রতিটা স্ট্যান্ডে গুরুত্বপূর্ণ। বাট ভারতের স্ট্যান্ডের সাথে আপনার জনাব সালাউদ্দিন সাহেবের পজিশন, এবং সালাউদ্দিন সাহেব যখন আবার এটার সাথে ভারতের সাথে আমেরিকা, চীন এবং ইউরোপের আপনার কারণগুলো মিলাচ্ছেন অথবা স্ট্যান্ডগুলো মিলাচ্ছেন, তখন আমরা স্পষ্টতই দেখি নির্বাচন শুধুমাত্র আভ্যন্তরীণ গণতন্ত্রের বিষয় নাই। এই মুহূর্তে নির্বাচনের সাথে যুক্ত হয়ে আছে পরাশক্তিগুলোর নেগোসিয়েশন। তা যদি না হতো তাহলে সালাউদ্দিন সাহেব হয়তো বা ভারতের প্রেক্ষাপটে এখন আপনার পশ্চিমা বিশ্বের নির্বাচনের প্রসঙ্গ, যদি উনি বলেছেন যে ওরাও নির্বাচন চায়, তখন আপনারা কিছু বলেন না কেন? তো এই জায়গায় আমার মনে হয় আমরা বুঝতে পারছি যে ভারত রাশিয়ার সাথে, আমেরিকা, চায়না কিংবা পশ্চিমা বিশ্বের সাথে একটা নেগোসিয়েশন নিয়ে প্রবলেম হতে পারে অথবা একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। এই দূরত্বটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কিংবা বাংলাদেশকে স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার জন্য কতটুকু ঝুঁকি সেটা হয়তো সময় বলে দিবে। বাট আপনি পরবর্তী যেই প্রসঙ্গে এসেছিলেন যে ভাইও যেটা বলেছেন যে স্থানীয় সরকার কিংবা আদার্স নির্বাচনের ক্ষেত্রে একটা বিষয় দেখেন যে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, আমরা শেখ হাসিনা যখন সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছিল, 3টা সিটি কর্পোরেশনে বিএনপি যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তখন নির্বাচন বন্ধ করে দেয়, যে তখন আর উনি নির্বাচনের পুরো জিনিসটাই ক্লোজ করে দেয়। এবং তারপর যে নির্বাচন হয়েছে, কিছু একটা নির্বাচনে আপনার আনিসুল হকের সাথে আপনার তুষার ভাইও ছিলেন, উনি পরামর্শক হিসেবে কাজ করেছেন, উনি জানেন যে নির্বাচনগুলো কিভাবে হয়েছে। তো এই জায়গায় আমরা বলি যে স্থানীয় সরকার নির্বাচনটা লিটমাস টেস্ট বটে, কিন্তু টেস্টে যদি ফেল করে তখন তো আসলে আপনার কোনো মানে পরবর্তী ব্যবস্থানে আপনি কিভাবে কি করতে পারেন, যে হাসিনা মতো আবার নির্বাচন বন্ধ করে দিতে পারে। সো এই জায়গাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে যেহেতু স্থানীয় সরকার এখন নাই, স্থানীয় সরকারের বেশিরভাগ পদ আপনার বিলুপ্ত হয়ে গিয়েছে। আপনার যিনি প্রথমত কেম হাসান আরিফ সাহেব যখন ছিলেন তখন উনি আঙ্গুলের খোঁচায় বিলুপ্ত করে দিয়ে গিয়েছেন। আমরা যেটা চাচ্ছি যে বাংলাদেশে জাতীয় সরকার অথবা আমরা সংসদে যারা আসে তাদের স্থানীয় সরকারের উপরে একটা কর্তৃত্ব, এই কর্তৃত্বটা কমানোর জন্য আমরা এখানে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলিয়েছিলাম। জি তুষার ভাই, একেবারে শেষ পর্যায়ে এসেছি, আমি শুধু 3টা লাইন বলবো। একটা হচ্ছে শেষ লাইনটা বলি, হাসান আরিফ সাহেব আঙ্গুলের খোঁচায় স্থানীয় সরকারের সবাইকে বাতিল করে দিয়েছিলেন। আঙ্গুলের খোঁচা কিন্তু অন্তর্বর্তী সরকারও মারে, শেখ হাসিনার মতো। আঙ্গুলের খোঁচায় 3জনকে উনি মেয়র করেন নাই, আবার যাকে চেয়েছেন তাকে মেয়র করেছেন। ঠিক একইভাবে আঙ্গুলের খোঁচা হাসান আরিফও দিয়েছেন। তার মানে আঙ্গুলের খোঁচা দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তী কিংবা গণতান্ত্রিক কিছুই হইতে হয় না, মাথার মধ্যে স্বৈরাচার থাকতে হয়। দ্বিতীয় হচ্ছে ভারত হঠাৎ নির্বাচন চায়। দেখেন, যে ভারত কোনোদিন বাংলাদেশে নির্বাচন চায় না বলে অন্তর্বর্তী সরকার চায়, এগুলো কি বলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা এখন চায়। আমি একটু স্লিপ অফ টাং হয়েছে, আরেকবার বলি। যে ভারত নির্বাচন চাইতো না এতদিন, এখন ভারত নির্বাচন চায়, এবং কেউ নির্বাচন চাইলে বলা হচ্ছে যে ভারতের মতো সালাউদ্দিন সাহেব নির্বাচন চাচ্ছেন। সালাউদ্দিন সাহেব সারা জীবনই নির্বাচন চেয়েছেন, রাজনীতিবিদরা তো নির্বাচনই চাইবে। এখন দেখেন, যে ভারত এতদিন নির্বাচন চায় নাই, সেই ভারত হঠাৎ নির্বাচন চাইতে শুরু করলো কেন? এই জন্য যে একটা পক্ষ আবার নির্বাচন দেরি হোক সেটা চায়। আসলে নির্বাচন ভারতের চাওয়া না চাওয়া দিয়ে কিছু আসে যায় না। ভারত আমাকে ভিসা দেয় না বছরের পর বছর, তাতে কি হয়েছে? ভারত কি কোনো তীর্থ ধাম নাকি যে ওখানে যাইতে হবে? এই কথা কিন্তু আমি বলেছি তখন, ফেলানি হত্যার প্রতিবাদ করেছি আমি। আপনাদের মনে আছে কিনা, আমাদের বর্ডের একজন গরু বিক্রেতাকে অস্বাভাবিক পাশবিক প্রহার করেছিল বিএসএফ। আমি তখন সেটার প্রতিবাদ করে ফেসবুকে লিখেছি। ওই সময় কে কোন গর্তে ছিল সেটা কিন্তু আমি বিবেচনা করতে যাই না। এই জন্য যাই নাই যে জনগণ হিসেবে আমি মনে করি এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেটমেন্টটা ছিল ওই যে কথা ক, আমরা কথা বলবো, এবং কথা বলার রাইটটাই তো গণতান্ত্রিক অধিকার। আর এই নির্বাচন চেয়েই কিন্তু আমরা 90 অভ্যুত্থান করেছিলাম। এরশাদ সাহেব দেখতে ভালো ছিল, এরশাদ সাহেবের ব্যবহার ভালো ছিল, লেখাপড়া জানা লোক ছিল, সেনাবাহিনীর ট্রেনিং ছিল। ওনার বিরুদ্ধে অভিযোগ কি ছিল? ভোট করে না। আমরা ভোটের জন্য আমাদের তারুণ্য উৎসর্গ করেছি 90 সালে। আমরা তো ক্ষমতায়, আমার মতো লোক তো ক্ষমতায় যাওয়ার জন্য কোনোদিন আমরা সেটা করি না। আমরা ভেবেছি একটা সুযোগ আসবে, একটা সময় আসবে যখন একজন তার্কিক তর্ক করবে, সেই জন্য তাকে কোথাও জবাবদিহি করতে হবে না। একজন রাজনীতিবিদ বক্তৃতা দেবে, তাকে কোথাও গিয়ে জবাব দিতে হবে না। তাকে কেউ ধরে নিয়ে গিয়ে অফিসে বসে ভাত খাইয়ে ভাতের হোটেল খুলে জিজ্ঞেস করবে না তুমি এই কথা কেন বলেছো। আমরা চেয়েছি আজীবন সরকারি ভাতের হোটেল বন্ধ হয়ে যাক। আমার মানুষের ভাতের হোটেলে
লোকে অল্প পয়সায় ভাত খেতে পারুক। আমরা চেয়েছি টং দোকানে সেই লোকটা ভাতের হোটেলে বসে তর্ক করবে, চা খেতে খেতে সরকারকে উড়িয়ে দেবে, সেই রাজনীতি আমরা চেয়েছি, সেই রাজনীতি আমরা এখনো চাই। এবং সেই জন্য আমি মনে করি টং দোকানের লোকটার ভোট দেওয়ার অধিকার আছে। তার ভোট যত পিছিয়ে দেওয়া হবে তত আমরা সেই লোকটাকে অবজ্ঞা করছি, কারণ সেই রিক্সাওয়ালা, সেই শ্রমিক, সেই মুটে সেই মজুরের বক্তৃতা দেওয়ার ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, জমি নাই, তার শুধু একটা অধিকার আছে, সে তার আঙুলের উপর ডাক দিয়ে বলতে পারে যে আমি ভোট দিতে পারি, এই নেতাকে আমি ভোট দিয়েছি, এই নেতার ভুলের দায়িত্ব আমি নেই, এই নেতার ঠিকের ক্রেডিট আমি নেই। জনগণকে কেন তার কৃতিত্ব থেকে বঞ্চিত করা হবে? আমি এই জন্যই বলবো যে আমাকে ভোট দিতে দেন, আর কিছু দরকার নেই। জি, অবশ্যই আমরা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা চাই সবসময়। অনেক ধন্যবাদ। আজকে আমাদের সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে, আবারও হয়তো কোনো সময় কথা হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।